ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে লোকের অনেক বেশি জিজ্ঞাসা, ধন্দ এবং সন্দেহ যে ডায়াবেটিসের চিকিৎসাটা করাবো কেন? না করালেই হয়, এই হেঁটে চলে বেড়াবো, একটু ভালো খাবার দাবার খাবো, মিষ্টি মিষ্টি বন্ধ করে দেবো, তাহলেই তো হলো। আসলে ডায়াবেটিসের চিকিৎসাটা একটু জটিল। মানে এটা জ্বর সর্দি কাশির মতো চিকিৎসা অনেকটা নয়, আর যে বাড়িতে বসে থেকেও আপনি চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে করতে পারেন। ডায়াবেটিসের চিকিৎসাটা করতে গেলে আপনাকে যারা ডায়াবেটিসের চিকিৎসা করেন সেই সব ডাক্তারবাবুর কাছে যেতে হবে, মানে এক্সপার্টদের ওপিনিয়ন নিতে হবে। তো আজকে সেই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। ডায়াবেটিসের চিকিৎসার দুটো পার্ট আছে আর কি, আপনি দুটো হ্যান্ড বলি। একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া বা সুগার যেটা বেশি আছে সেটাকে প্রিভেন্ট করা, প্লাস ডায়াবেটিসের কমপ্লিকেশনস গুলোকে পিছিয়ে দেওয়া বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা। আর একটা হ্যান্ডে মানে আর একটা হাতে ডায়াবেটিসের সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড যেসব কোমরবিডিটিস আছে সেগুলোর চিকিৎসা করা, যেমন ব্লাড প্রেশার, কোলেস্টেরলের সমস্যা, যেমন থাইরয়েডের সমস্যা, বা অন্যান্য আনুষঙ্গিক সমস্যা যেগুলো ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কযুক্ত, যেমন হার্টের অসুখ বা নার্ভের অসুখ বা রক্তবাহের অসুখ। আপনি ডায়াবেটিস আপনার ডিটেক্টেড হয়েছে বলে পাড়ার কারো একটা কথা শুনে সে একটা কিছু গুলি কিনে কিনে খায় কোনো একটা অজ্ঞাত দোকান থেকে, যেটার কোনো ইন্টারনেটে কোনো অস্তিত্ব নেই বা টেক্সট বুকে কোনো অস্তিত্ব নেই, এবং সেই ওষুধটা আপনি লোকের মুখে শুনে কিনে কিনে খাচ্ছেন। দেখলেন পরের মাসে আপনার সুগারটা বেশ কমই এলো, তখন ভাবলেন যে ওষুধটা ঠিকঠাক কাজ করেছে, ডাক্তার না দেখিয়েই তো আমি ডায়াবেটিসটা আমি কন্ট্রোল করে ফেলছি। কিন্তু মুশকিলটা হলো এই সব আনকনভেনশনাল ওষুধগুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে, কারণ এগুলো আনরেজিস্টার্ড কিছু কোম্পানি বানায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মডার্ন মেডিসিনের কিছু ওষুধ গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে দিয়ে সেই সব ওষুধগুলো বানাচ্ছে, এবং সব ক্ষেত্রেই তাই হয় তা নয়। ফলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে আপনি হয়তো সাময়িকভাবে আপনার ডায়াবেটিসটাকে কমিয়ে ফেলতে পারলেন যারা এক্সপার্ট ডায়াবেটিস ম্যানেজমেন্টে তাদের কাছে না গিয়ে, কিন্তু আলটিমেটলি হয়তো আপনার এতটা ক্ষতি হলো যে আপনার সামান্য খরচ বাঁচানোর যে চেষ্টা সেটা পুরোপুরি বিফলে গিয়ে উল্টে খরচটা অনেক গুণে বেড়ে গেল, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, প্রচুর প্রচুর ক্ষেত্রে হয়, এবং তার ভুরি ভুরি উদাহরণ আছে। এবার ডায়াবেটিস ডিটেকশনের পরে পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তার ফাস্টিং সুগার কত রাখতে হবে? 80 থেকে 130-এর মধ্যে রাখুন। পিপি সুগার কত রাখতে হবে? 140 থেকে 170-এর মধ্যে রাখুন বা 160-এর মধ্যে রাখুন। এইচবিওয়ানসি কতর মধ্যে রাখতে হবে? 7-এর নিচে রাখুন। এবার যারা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ইউজ করছেন, আজকাল খুব কমন, এবং অনেকে স্মার্টলি এটা ইউজ করতে পারেন, কারণ অনেকে গ্যাজেট ভালো বোঝেন বা টেকনোলজি খুব পছন্দ করেন, তাদের ক্ষেত্রে বলি যে 14 দিনের সিজিএম যেটা, সেটা টাইম ইন রেঞ্জ মোটামুটি 70% কাছাকাছি থাকতে হবে, নালে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল ভালো হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে যে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিসটাকে খুব স্ট্রংলি, খুব টাইটলি কন্ট্রোল করার কথা ভাবি। ইয়াং পেশেন্ট, যার লাইফ এক্সপেক্টেন্সি বেশি, যিনি ডায়াবেটিসের সেই সব ওষুধ খান যেই সব ওষুধে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কম, অথবা তার কার্ডিওভাস্কুলার কোনো অসুখ নেই, সেই সব ক্ষেত্রে, বা যার ডায়াবেটিসের বয়স 10 বছরের কম, আমরা খুব টাইট কন্ট্রোল করার কথা ভাবি, কারণ তাকে অনেক দিন অবধি ভালো থাকতে হবে তো। এবং আপনি সারা জীবন ডায়াবেটিস কিরকম কন্ট্রোল করেছেন সেইটা আপনার বডি মনে রাখে, কিন্তু কোলাজেনের মধ্যে স্টোর থাকে, তার নাম লিগাসি ইফেক্ট। আপনি মনে করলেন ঠিক আছে এখন আমার কম বয়স আছে, এখন মিষ্টি মিষ্টি খেয়ে নিই, সুগার ধরা পড়েছে তো কি হয়েছে, একটু মদ ফদ খেয়ে নিই, তারপরে পরে দেখা যাবে। বডি হিসাব রেখে দেবে, মনে রেখে দেবে আপনি 2 নম্বরই করেছেন ডায়াবেটিস ম্যানেজমেন্টে, ভালো করে কন্ট্রোল করেননি। বুড়ো বয়সে দেখবেন আপনার সঙ্গে ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে, ভালো করে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য তার কিডনি হার্ট সবই ভালো থাকলো, অথচ আপনার ক্ষেত্রে দেখা গেছে কিডনি হার্ট খারাপ হতে আরম্ভ করেছে, কারণ বডি মনে রেখে দিয়েছে যে আপনি বডির যত্ন নেননি। আবার কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস কন্ট্রোল অতটা স্ট্রিক্টলি মেনটেন করি না, কারণ তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যাদের ফ্রেইল বডি, খুব ভঙ্গুর শরীর, তাদের ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি মেনটেন করি না, কারণ তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অথবা তাদের ক্ষেত্রে যাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক কম, ক্যান্সারে ভুগছেন বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কিছুদিন পরে হয়তো মারা যাবেন, তাদের ক্ষেত্রে মতো টাইটলি কন্ট্রোল করি না। অথবা কমিউনিকেট করতে পারছেন না তিনি প্রপারলি, স্ট্রোক হয়েছে বা কথা বলতে পারছেন না, বা হাইপোগ্লাইসেমিয়া হলে তিনি জানান দিতে পারবেন না,
তাদের ক্ষেত্রে অত টাইটলি কন্ট্রোল করি না। বা অথবা যাদের রেকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হয়, খাবারের চিন্তা নেই, মানে খাবার ঠিক সময় খান না, বাইরে কাজ করছেন, কোনোদিন দুপুর 1টার সময় লাঞ্চ করছেন, কোনোদিন 5টায় লাঞ্চ করছেন, কোনোদিন লাঞ্চ করছেন না, তাদের ক্ষেত্রে টাইট কন্ট্রোলের কথা ভাবি না, কারণ তাদের হাইপোগ্লাইসিমিয়া হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে অনেকগুলো অ্যাসপেক্টস আছে, মানে ডায়াবেটিসের কন্ট্রোলের একটা গাইডলাইন নেই যে এই 300 সুগার এলে এই ওষুধ দিতে হবে এক্স নামের, আর 250 সুগার এলে ওয়াই নামের ওষুধ দিতে হবে, ফিক্সড কোনো প্যারামিটার নেই। আমরা ডায়াবেটিসের ওষুধ ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করি পেশেন্টের বয়স, পেশেন্টের শরীরের ওজন, পেশেন্টের কি ধরনের ডায়াবেটিস, কতদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি আছে কিনা, অথবা যারা সেলফ কেয়ার নিতে কনফিডেন্ট, অনেকে আছেন বোঝেন না, একটা জায়গায় 2টো ওষুধ খেলেন, কোনোদিন ওষুধ খেলেন না, 5 দিন বাদে আবার একটা ট্যাবলেট খেলেন, তাদের ক্ষেত্রে আমরা একটু বুঝে শুনে ব্যাপার অনেক কিছু বোঝাই, কাউন্সেলিং করি এবং তাদের বোঝাই যে ডায়াবেটিসের চিকিৎসা করাটা কতটা জরুরি। এবং যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের মোটামুটি আমি 4বার গ্লুকোমিটারে বাড়িতে টেস্ট করতে বলি, এবং একটা টেস্ট তো ফাস্টিং করতেই বলি, কারণ সকালবেলা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার যাদের সিজিএম ইউজ করতে পারেন বা ইউজ করতে অভ্যস্ত বা আগ্রহী বা যারা অ্যাফোর্ড করতে পারেন তাদের তো খুবই ভালো, তারা মোবাইলের সঙ্গে কানেক্ট করে রেখে দেবেন, মোবাইলে ক্লিক করবেন, স্মার্টফোন কত সুগার আছে সেই মোমেন্টে চলে আসবে, একটা সুন্দর একটা ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও পাওয়া যায় আফটার ফিউ ডেজ আর কি। এই গ্লুকোমিটার টেস্ট করাটাকে আমি সবসময় এনকারেজ করি। ইজিলি 30 সেকেন্ডের নিচে রিপোর্ট পেয়ে যাবেন আপনি। আজকাল তো অনেক আবার গ্লুকোমিটার এসছে যারা আবার কথা বলে, সুগার যদি মনে করুন 150 এসছে তাহলে বলে দেবে 150 মিলিগ্রাম পার, এরম বলে। চোখে কম দেখেন তাদের জন্যও ঠিক আছে, তারা শুনে নিতে পারবেন, বা যারা কানে কম শোনেন আর চোখেও কম দেখেন তাদের জন্য আবার বড় স্ক্রিনের ব্যবস্থা আছে, আজকাল পাওয়া যায়, ফলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন, বাড়িতে বারবার ব্যবহার করলে অভ্যস্ত হয়ে উঠবেন। খুব ইম্পর্টেন্ট একটা টুল গ্লুকোমিটার বাড়িতে রাখা, যাদের ডায়াবেটিস আছে মাঝে মাঝে চেক করে দেখবেন, নাহলে না সবসময় ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করা হয়ে ওঠে না, দেরি হয়ে যায়, কোনো শরীর খারাপ লাগছে, ঘাম হচ্ছে, চট করে একটা টেস্ট করে দেখে নিতে পারলেন যে সুগার ড্রপ করেছে কিনা। এবার যদি HbA1c কথা বলেন তাহলে তো আমি বলেছি 7-এর নিচে রাখতে হবে। আপনি যদি টাইট কন্ট্রোলে রাখতে চান তাহলে 6.5 to 7 এই রেঞ্জে রাখলে খুব ভালো। বছরে 2বার করে তো করাই উচিত, 3 মাসে 1বার করলে সবচেয়ে ভালো, হয়ে ওঠে না আর কি, খরচ সাপেক্ষ একটু, আর এত কাজকর্মের মধ্যে হয়ে ওঠে না। বছরে আপনি যদি 2বার করেন তাহলেই ঠিক আছে, যদি আপনার কন্ট্রোলে থাকে, যদি আনকন্ট্রোল থাকে একটু বেশিবার করতে হয়। এবার HbA1c করারও একটা ঝামেলা আছে, যে ফলস লো HbA1c অনেক সময় আসে, যাদের কিডনি খারাপ আছে বা কারো হয়তো সিরোসিস অফ লিভার আছে, সেখানে ঝামেলা। আবার ফলস নর্মাল HbA1c হতেও পারে অনেকের ক্ষেত্রে, হিমোগ্লোবিনোপ্যাথি বা সিকেল সেল অ্যানিমিয়া বা আলফা থ্যালাসেমিয়া, এইসব ক্ষেত্রে দেখা যায় যাদের আছে তাদের ফলস নর্মাল হিমোগ্লোবিন A1c দেখতে পাওয়া যায়, আবার ফলস হাই HbA1c দেখতে পাওয়া যায়। কারো মনে করেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, ভিটামিন B12 বা ফলেট ডেফিসিয়েন্সি আছে, তার জন্য অ্যানিমিয়া হয়েছে, মানে রেড সেল টার্নওভারটা যাদের ক্ষেত্রে একটু বেশি। কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলো আমাদের একটু পেশেন্টের সঙ্গে কথা বলে জেনে নিতে হয় যে কিছু গোলমাল হচ্ছে কিনা, এবং প্রত্যেকটা রিপোর্ট একে অপরের সঙ্গে ম্যাচ করে দেখে নিতে হবে আর কি, সেইটা আমাদের নজরে রাখতে হবে। যাদের ক্ষেত্রে দেখা যায় যে ফলস লো হাই এলিভেটেড HbA1c ফলস আসছে, তাদের ক্ষেত্রে গ্লুকোসামাইন টেস্ট বা গ্লাইকেটেড অ্যালবুমিন টেস্ট করে আমরা দেখে নিতে চাই, যাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একটা হিসাব নিকেশ পাওয়া যায়, তাদের ক্ষেত্রে একটা সুবিধে, সব ল্যাবরেটরিতে হয় না, কয়েকটা জায়গায় হয়, সেটা একটু আমাদের দেখে নিতে হবে। আর ইউরিন গ্লুকোজ টেস্ট আজকাল আমরা রেকমেন্ড করি না, ইনঅ্যাকুরেট হয়, ঠিকঠাক আসে না, কিন্তু ইউরিন টেস্ট কয়েকটা ডায়াবেটিসের কমপ্লিকেশন আমরা করে দেখে নিই যে ইউরিনে সুগার বেরোচ্ছে কিনা, ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা, বা কিটো অ্যাসিডোসিস হচ্ছে কিনা, কিটোন বডিজ বেরোচ্ছে কিনা, মানে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হচ্ছে কিনা, সেটা একটু দেখে নিতে হয়। কিছু কিছু পেশেন্টদের ডায়াবেটিস খুব আনকন্ট্রোল থাকে, ব্রিটেল ডায়াবেটিস বলে, আবার ল্যাবাইল ডায়াবেটিস আছে, মানে কখনো কখনো বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন ইনসুলিন নেই বডিতে, অথচ কাউন্টার রেগুলেটরি মেকানিজম গুলো, যে সুগার ফল করলে যে সুগার বাড়িয়ে দেওয়ার মেকানিজম, কিছু হরমোনাল বা নিউরো হরমোনাল যে কানেকশন, সেগুলো ইম্পেয়ার্ড থাকে, সেখানে ঝামেলাগুলো হয়। কিছু কিছু সিচুয়েশন আছে, যেমন কিছু ইনফেকশন হয় বা সেপ্টিসেমিয়া হয় বা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস, যেখানে আনকন্ট্রোল ডায়াবেটিস দীর্ঘদিন থাকার জন্য পেটের ভেগাস নার্ভ, যেটা আমাদের ব্রেন স্টেম থেকে পেট অবধি যায় নার্ভ, ওটা অ্যাফেক্টেড হওয়ার জন্য গ্যাস্ট্রোপ্যারাসিস হয়, অথবা অ্যাডিসন্স ডিজিজ, এগুলোর ক্ষেত্রে না ল্যাবাইল ডায়াবেটিস হয়, কখনো উঠে যাচ্ছে কখনো নেমে যাচ্ছে, বোঝা যায় না, তখন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে। ফাস্টিং হয়তো কন্ট্রোলে আছে, পিপি হয়তো অনেক উপরে, বা সন্ধ্যেবেলা সুগার টেস্ট করলে অনেক উপরে, এবার সারাদিনের যে সুগার রেঞ্জটা সেটা খুব আনকন্ট্রোল, এটা ল্যাবাইল ব্লাড সুগার বলে। এটাকে তখন কন্ট্রোল করার জন্য আমাদের ইনসুলিনের ডোজেস সব ঠিক করতে হয়।
ডায়াবেটিস ডিটেক্টেড হলে পেশেন্টকে আগে দেখে নিতে হবে যে সে সেলফ কেয়ার নিতে পারে কিনা, গ্লুকোমিটার টেস্টিং সে করতে পারবে কিনা, এক্সারসাইজ করতে পারবে কিনা, সেই কনফিডেন্সটা আছে কিনা ডায়েটটায় কন্ট্রোল করে, এগুলো সব দেখে তারপরে সেই মতো ওষুধ দিতে হবে আর কি। আপনি পেশেন্টকে অ্যাসেস না করে হাই ডোজের ওষুধ দিয়ে দিলেন বা কোনো একটা অন্য গ্রুপের ওষুধ দিয়ে দিলেন যেটাতে সুগার ফল করে যাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে মারাত্মক বিপদ হতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আবার ইনসুলিন যাদের নিচ্ছেন তাদের আবার ট্রেন করতে হবে যাতে সুগার উপর নিচে হলে যাতে সুগারের ডোজটা মানে ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করে দিতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। পেডিয়াট্রিক এজ গ্রুপে যেসব ডায়াবেটিক পেশেন্ট আমরা পাই তাদের আমরা নিজেদের শেখাই, বিভিন্নভাবে তাদের বলি বাড়ির লোককে শেখাতে, যাতে ঠিক সময় ওষুধ খাওয়ার অভ্যেসটা তৈরি করে। নিজে নিজে ইনসুলিন নিতে পারলে ভালো, না নিতে পারলে ঠিক আছে, বাড়িতে যাতে গ্লুকোমিটারে সুগার টেস্ট করতে পারে সেগুলো ওদের ট্রেন করা হয়। মানে একটু বড় বাচ্চাদের, অবভিয়াসলি 8 বছর 9 বছরের বাচ্চাদের বা তারপরের ছোট বাচ্চাদের একদম নয়। বাচ্চাদের একটু ওবেসিটি লাইফস্টাইল ম্যানেজমেন্ট শেখানো ঝামেলা। ওবেসিটি হলে বাচ্চাকে যে রোগা হতে হয় বাচ্চারা বোঝেই না, ভাবছে তুই সুন্দর চেয়ারে কেন রোগা হও, ওদের বলতে হবে যে তুমি রোগা হলে ভালো থাকবে। আর ওর সঙ্গে যদি অন্যান্য কোনো সমস্যা থাকে, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, যেটা আজকাল খুব কমন, মানে 12-13 বছরের বাচ্চাদেরও আমরা পাই, সেগুলো কন্ট্রোল করে দিতে হবে ওষুধ দিয়ে বা অন্যভাবে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে। অ্যাডোলেসেন্ট গ্রুপের একটা ঝামেলা আছে, পিউবার্টিতে বা ইয়াং এজ গ্রুপে হরমোনের ইমব্যালেন্সের জন্য সুগারটা আনকন্ট্রোল রয়ে যায়। বয়সটা যখন বাড়তে শুরু করে ওই এজ গ্রুপটাতে ইমোশনাল হয়ে পড়ে বাচ্চারা, একটু অ্যাংজাইটি হয়, কারো কারো ডিপ্রেশন হয়, কারো কারো ফ্যামিলি কনফ্লিক্ট তৈরি হয়, তখন নিজের সেলফ কেয়ার ব্যাপারটা একটু কমিয়ে দেয়, একটু খাবার দাবার বাইরে খাবার দিকে ঝোঁক তৈরি হয়, জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেয়ে নেয়, সেগুলো একটু নিয়ন্ত্রণের দরকার আছে। আর একটু বড় হলে বাইরে বন্ধুদের সঙ্গে মিশে একটু সিগারেট খাওয়া, একটু অ্যালকোহল খাওয়া, এইসব অভ্যেসগুলো তৈরি করে, তাতে ডায়াবেটিস একটু আনকন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওষুধটা কেউ কেউ বন্ধ করে দেয়। সেজন্য এমার্জেন্সি হয় অনেকের আর কি, বিশেষ করে টাইপ 1 যাদের ডায়াবেটিস আছে, অনেকে কিটো অ্যাসিডোসিস নিয়ে এমার্জেন্সিতে যায়। আজকাল প্রচুর পাওয়া যায়, সেগুলো একটু আমাদের আটকানোর জন্য মাঝে মাঝে মনিটরিংটা ভীষণ দরকার। সুতরাং ডায়াবেটিসটা শুধু সুগার বেড়ে যাওয়ার অসুখ নয়, ডায়াবেটিসটা এমন একটা অসুখ যেটা মেটাবলিক অসুখ, মানে একটা হরমোনাল মেটাবলিক অসুখ বলা ভালো, এবং তার সঙ্গে ফাইন্যান্স জুড়ে আছে, ইমোশন জুড়ে আছে, ফুড হ্যাবিট লাইফস্টাইল জুড়ে আছে, অ্যাডিকশন জুড়ে আছে, এগুলো সব রেগুলেট করতে হবে। আমাদের কাজ শুধু পেশেন্টরা এলো মিষ্টি আর চিনি খাবেন না বলে 5টা ওষুধ লিখে ছেড়ে দেওয়া না, দেখা যে সে লাইফস্টাইলটা মেনটেন করতে পারবে কিনা, অতটা তার আত্মবিশ্বাস বা কনফিডেন্স আছে কিনা, সে এক্সারসাইজ করবে কিনা, তাকে এক্সারসাইজের গাইডলাইনগুলো বলে দেওয়া, ওষুধ খেতে মোটিভেট করা, মাঝে মাঝে টেস্টিং করার জন্য তাকে উদ্বুদ্ধ করা, মাঝে মাঝে ডাক্তারের কাছে আসার এই ব্যাপারটা এনশিওর করা যাতে তার ডায়াবেটিস কন্ট্রোলটা ভালো থাকে। অ্যালকোহল, স্মোকিং এগুলো থেকে তাকে দূরে রাখা, ঘুমের জন্য তাকে মোটিভেশন দিতে হবে যাতে ঘুমটা ঠিকঠাক করে, রাত্রিবেলা জেগে জেগে মোবাইল ফোন না দেখে, তাহলে ঘুমটা 12টা বাজলে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে, খাবার ক্রেভিং বাড়বে, সুগার আনকন্ট্রোল হয়ে যাবে। আর সর্বোপরি বাড়ির লোকের উচিত তাদের একটা প্রপার সাপোর্ট দেওয়া ইন টার্মস অফ ডায়েট, কারণ লাইফস্টাইল টাইল এগুলো সবকিছু করে, বাড়িতে যদি খাবারটা আপনি ঠিকঠাক ভাবে না ওকে রেডি করে দিতে পারেন, যে খাবারটা ডায়াবেটিসের খাবার, ওর ডায়াবেটিস আছে, বাকিদের কারো ডায়াবেটিস নেই, সবাই মিলে আলুর ঝোল খাচ্ছেন 3 বেলা, তাহলে তার হবে না। সবাইকে তো একটা সাপোর্ট দিতে হবে, তাহলে বাড়িতে নালে তো ওর প্রপার ডায়েটটা তো আর পাবে না, সেটা না হলে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকবে। তো মোটামুটি এই ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা স্বাভাবিক একটা সাধারণ প্রোটোকল আর একজন ডাক্তারের দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। নমস্কার।